সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ বন্ধের পর সর্বপ্রথম রাশিয়া নয়, চীন নয়, সৌদি আরব নয়, সফরে গেলেন পাকিস্তানে। কিন্তু কেন? ইসলামাবাদকে বেছে নেওয়ার কী কারণ? ইসলামাবাদে তিনি 23শে জুন মঙ্গলবার যখন পৌঁছান, তখন তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে, 21 বার তোপধ্বনি দেওয়া হয়েছে তাকে লক্ষ্য করে, এবং মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান দিয়ে বিশেষ অভ্যর্থনা জানানো হয়েছে। এই সফরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধে সমঝোতা করা এবং আলোচনার টেবিলে বসানোর জন্য পাকিস্তানের সামনে খুলে যেতে পারে নতুন অর্থনৈতিক সুযোগ সুবিধার দরজা। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি শুধুই কূটনৈতিক সম্মান পাবে, নাকি তার সামনে খুলে যাবে তেল গ্যাস বিনিয়োগ এবং বিলিয়ন ডলারের নতুন দরজা? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখাবো মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের আড়ালে লুকিয়ে থাকা সেই বড় ভূ রাজনৈতিক। দর্শক, এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আলোচনাটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল বিশ্লেষণে চলে যাই। আমরা দুপুরের ভিডিওতে বলেছিলাম, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন। এখনকার ভিডিওতে বলা যাচ্ছে তিনি এরই মধ্যে পাকিস্তান সফরে পৌঁছেছেন এবং তাকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা থেকে শুরু করে সামরিক বাহিনীর প্রধান আসিম মনির অভ্যর্থনা জানিয়েছেন এবং কখনো দলবদ্ধভাবে, কখনো ব্যক্তিগত পর্যায়ে বৈঠক হয়েছে। এর ভেতরে প্রেসিডেন্টের সাথে, প্রধানমন্ত্রীর সাথে তো বৈঠক হয়েছেই আলাদা আলাদা, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সাথে পেজেশকিয়ানের আলাদা বৈঠক হয়েছে। এই বৈঠকের ভেতর দিয়ে দেখা যায় বা বোঝা যায় যে পাকিস্তানের সাথে শুধুমাত্র এই সফর কূটনৈতিক বা বাণিজ্যিক বা রাজনৈতিক সম্পর্ক গড়ার প্রত্যয় নয়। এই সফরের আড়ালে লুকিয়ে রয়েছে পাকিস্তানের সাথে ইরানের সামরিক এবং নিরাপত্তাগত সম্পর্ক। এখান থেকে অবধারিতভাবে ধরে নেওয়ার সুযোগ আছে, ইরান এবং পাকিস্তানের সম্পর্ক শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, এই সম্পর্ক সামরিক এবং প্রতিরক্ষা খাতের সম্পর্ক নতুন করে গড়ে উঠবে এবং সেই সম্পর্ক অন্যরকম উচ্চতায় চলে যাবে। ইরানের প্রেসিডেন্টের সফরের সময় কী কী ঘটেছে? বৈঠক তো হয়েছেই বললাম, তাকে অভ্যর্থনা দেওয়া হয়েছে এবং তাকে যে মর্যাদা দেওয়া হচ্ছে পাকিস্তানে, তাতে বোঝা যাচ্ছে যে ইরানের সাথে পাকিস্তানের যে বিশাল সীমান্ত, এই সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে অপার সম্ভাবনাময় বাণিজ্য বাড়বে। সবচেয়ে বড় যে দিক, বাণিজ্য তো রইলই, সবচেয়ে বড় যে দিক সেটি হচ্ছে পাকিস্তান এবং ইরানের যে বিশাল সীমান্ত, এর ভিতরে বিশেষ করে বেলুচিস্তানের সীমান্ত দিয়ে, ইরানেও বেলুচিস্তান আছে, পাকিস্তানেও আছে, এই বেলুচিস্তানের সীমান্ত দিয়ে বিরাট রকমের বাণিজ্য হবে এবং যখনই বাণিজ্যিক কার্যক্রম বা প্রতিদিনের লেনদেন, প্রতিদিনের সামরিক বাহিনীর উপস্থিতি, প্রতিদিনের কর্মকর্তাদের উপস্থিতি, ব্যাপকভাবে চলাফেরা, তখনই ইরানের বেলুচিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের ভেতর থেকে কিছু উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী যে সমস্ত নাশকতামূলক তৎপরতা চালাতো, এইগুলো এখন কমে যাবে অবধারিতভাবে বলা যায়। আরও যে কারণে বলা যাচ্ছে এই বিষয়টি, সেটি হচ্ছে এই যে এই যে পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক এত এত করে বেড়ে যাচ্ছে বা বাড়বে, এটি শুধুমাত্র পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়বে না, এর সাথে কাতার, সৌদি আরবের সাথেও ইরানের সম্পর্ক বাড়বে। আর পাকিস্তানের সাথে সম্পর্ক তো আগে থেকেই ছিল, এটা নতুন মাত্রা পাবে। তার মানে দাঁড়াচ্ছে এই মধ্যপ্রাচ্যে, অর্থাৎ পাকিস্তান, ইরান, কাতার এবং সৌদি আরব, এই যে লাগোয়া কয়েকটি দেশ, ইরান এবং পাকিস্তান লাগোয়া দেশ, সমুদ্র পাড়ি দিলেই দক্ষিণ পশ্চিম পাশে কাতার এবং সৌদি আরব লাগোয়া দেশ, এই দুই দফায় চার লাগোয়া দেশ, অর্থাৎ পাকিস্তান, ইরান, কাতার, সৌদি আরব, এই যে চারটি দেশ, এই চারটি দেশের ভেতরে নতুন করে একটা
সম্পর্কের আলাদা রসায়ন তৈরি হতে যাচ্ছে। এই রসায়ন মধ্যপ্রাচ্য না, শুধুমাত্র আন্তর্জাতিক রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে দেবে। আমি বলছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে ইরানের ভেতরে যে সমস্ত উগ্রবাদী গোষ্ঠী প্রায় সময় পাকিস্তান থেকে গিয়ে নাশকতা চালাতো, এমনকি আপনারা নিশ্চয়ই জানেন, আমরা সবাই জানি কম বেশি, ইরানের বহু সংখ্যক সীমান্ত নিরাপত্তারক্ষী নিহত হয়েছে এই সমস্ত উগ্রবাদীদের হামলায়, এবং প্রচুর পরিমাণে আফগানিস্তান সীমান্ত দিয়ে বা পাকিস্তান সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের কারবার হয়, এবং এই রুট মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়। এই জায়গায় যখন পাকিস্তানের সাথে এত এত সম্পর্ক বেড়ে যাবে, কাতার এবং সৌদি আরবের সাথে ইরানের এবং পাকিস্তানের, অর্থাৎ চতুর্পক্ষীয় একটা সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ আছে। এই সম্পর্ক যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি মানে আমি যা যা সংকটের কথা বললাম, মানে প্রত্যেকটি সংকট কেটে যাবে। এই সংকটের পেছনে কারা ছিল কারা আছে আমি এই মুহূর্তে আর তা বলতে চাই না, বরং আমি চাই যে এই সম্পর্ক এগিয়ে যাক, চতুর্মুখী বা চতুর্পক্ষীয় যে সম্পর্কের কথা আমি বললাম এটি এগিয়ে যাক। এর সাথে যুক্ত হবে কুয়েত, বাহরাইন, এই দুটি দেশও, আর ওমানের সাথে ইরানের সম্পর্ক তো আছেই। তার মানে দাঁড়াচ্ছে এই যে ইরানের সাথে ইরাকের সম্পর্ক দারুণ, আবার এই নতুন ডাইমেনশনে যদি পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক হয় তাহলে পাকিস্তান, ইরান, ইরাক একেবারে পূর্ব প্রান্ত থেকে লম্বা করে পশ্চিম প্রান্ত এই পারস্য উপসাগরের উত্তর পাড় দিয়ে চলে যাবে। ওপাশে কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার এবং ওমান যদি একটা লাইনে আসে, মাঝখানে থাকবে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল, ভারত এবং আমেরিকার সাথে সম্পর্ক মেনটেন করার একটা চেষ্টা বা প্রবণতা এখনও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় যদি তারা শুভবুদ্ধির পরিচয় দেয় তাহলে তারাও এই মুক্তোর মালায় যুক্ত হয়ে যাবে। তাহলে একেবারে অবধারিতভাবে মধ্যপ্রাচ্যের এই যে পারস্য উপসাগরীয় এলাকা কয়েকটা দেশ, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, যা ইতিহাসে কখনোই এত ভালো সম্পর্ক ছিল না, নতুন ডাইমেনশনের নতুন সমীকরণে সেই সম্পর্ক, সেই শান্তিপূর্ণ একটা সহ অবস্থান, শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক নতুন করে সৃষ্টি হতে পারে, ইতিহাসের নতুন অধ্যায় রচিত হতে পারে। এই সম্ভাবনার দ্বার তৈরি করেছে পাকিস্তান। ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা এবং সুইজারল্যান্ডে এই বৈঠক আয়োজনের মধ্য দিয়ে। এই জন্য পাকিস্তানকে অনেক বেশি কাঠখড়ি পোড়াতে হয়েছে। আমেরিকা এবং ইরান সেই বিপ্লবের শুরু থেকে পর্যন্ত অসম্ভব রকমের সাপে নেউলের সম্পর্ক, দাকুমড়ের সম্পর্ক, অর্থাৎ আমেরিকার সাথে ইরানের কোনো সময় কখনো বিপ্লবের পরে সুখকর সম্পর্ক ছিল না। একইভাবে ইসরায়েলের, সেই ইসরায়েল এবং আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করছে এবং ইরান প্রাণপণ লড়াই করছে তাদের দুইজনকে মোকাবেলার জন্য এবং পাল্টা আক্রমণ করার জন্য, এবং 40 দিন যুদ্ধ টেনে নিয়ে গেছে, এবং ইসরায়েল আর আমেরিকাকে অনেকটা নড়বড়ে অবস্থানে ঠেলে দিয়েছে ইরান। ঠিক সেই সময় পাকিস্তানের পক্ষ থেকে এই যে কূটনৈতিক উদ্যোগ, এটি সত্যি সত্যি ইতিহাসের একটা অনন্য অধ্যায় রচনা করেছে, একটা অনন্য কীর্তিগাথা রচনা করেছে। এই অনন্য কীর্তিগাথার প্রেক্ষাপটে ইরানের কাছ থেকে তো পাকিস্তান সুবিধা পাবেই, এটা অবিশ্বাস করার আর কোনো কারণ নেই। একই সাথে আমেরিকা এবং কিছু কিছু পশ্চিমা দেশ থেকেও পাকিস্তান সুবিধা পাবে। অ্যাট দ্য সেম টাইম পারস্য উপসাগরীয় যে সমস্ত আরব দেশ, তাদের কাছ থেকেও আলাদা রকমের মর্যাদা এবং সম্মান এবং অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক সব ধরনের সুবিধা পাবে পাকিস্তান। এই জায়গায় যদি আমরা এখন বলি যে পাকিস্তান প্রকৃতপক্ষে আন্তর্জাতিক অঙ্গনের বহু দেশের ভেতরে আর একদম এক্সক্লুসিভলি যদি বলি তাহলে পারস্য উপসাগরীয় যে দেশগুলো আছে তাদের কাছে অনেকটা মাথার মুকুট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে পাকিস্তান। এটাকে হয়তো অনেকে
বাড়াবাড়ি বা অতিরঞ্জিত মনে করতে পারেন। আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো, আমি একসময় যখন বলতাম যে ইরান সামরিক দিক দিয়ে আমেরিকা ইসরায়েল কাউকেই সে তোয়াক্কা করবে না, যুদ্ধ যদি শুরু হয় তাহলে ইরান প্রচণ্ডভাবে রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখে, এমনকি ইসরায়েল আর আমেরিকার প্রযুক্তির উপরেও প্রাধান্য বিস্তার করতে পারে। ইরানের বিমান শক্তির ব্যাপারে আমি যে সমস্ত কথা বলেছি সে সমস্ত কথা শুনে মানুষ অনেকে হেসেছে। এমন কথা বলেছে ইরানের বিমান শক্তি, ইরানের যে সমস্ত বিমান আছে তা তো ভাঙাড়ির দোকানে বিক্রি হবে না। সেই জায়গায় এখন নতুন কীর্তিগাথা তারা তৈরি করেছে, প্রতিষ্ঠা করেছে, সৃষ্টি করেছে, আমরা সবাই দেখেছি। এই জায়গা থেকে আমি বলছি যে পাকিস্তানের অবস্থান, এই যে পারস্য উপসাগরীয় যে দেশগুলো, শুধু আরব দেশ না, ইরান সবার কাছে এখন অনেক বেশি সম্মানের। পাকিস্তান এখন এদের অনেকের মাথার মুকুট হয়ে দাঁড়িয়েছে। একসময় আপনারাও হয়তো তাই দেখবেন, আমি ব্যক্তিগতভাবে এমনই বিশ্বাস করি। যা হোক, এখন পাকিস্তান যে এইরকম একটা অনন্য সুবিধাজনক অবস্থানে আছে এই মুহূর্তে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে, এই সময় আসলে পাকিস্তানের কি করা উচিত এটা নিয়েও কিন্তু অনেকে পরামর্শ দিচ্ছেন, অনেকে অনেক কথা বলছেন। কে কি বলছেন বা কে কি কীরকম হওয়া উচিত, পাকিস্তান আসলে কি কি গ্রহণ করতে পারে, কি পাবে, কি নেবে, ইত্যাদি ইত্যাদি। আমি যদি বলি, ইরানের হাতে বিপুল পরিমাণে গ্যাস, তেল এবং তেলজাত পণ্য রয়েছে, সার রয়েছে, আরও অনেক কিছু আছে, খনিজ সম্পদ থেকে শুরু করে প্রচুর পরিমাণে টেকনোলজি, শিক্ষা, অনেক কিছু আছে। এই সমস্তর সাথে পাকিস্তানের একটা বিশেষ যোগসূত্র ঘটে যেতে পারে। ইরানের যে ইঞ্জিনিয়ারিং সিস্টেম লেখাপড়ার ক্ষেত্রে এবং মেডিকেল, এই জায়গায় যদি পাকিস্তান সরাসরি আর্থিক বেনিফিটের দিকে না তাকিয়ে দীর্ঘমেয়াদী সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে তারা এই একাডেমিক চুক্তিগুলো করবে, শিক্ষাবৃত্তি চুক্তি করবে, তারপরে একাডেমিক বিনিময়, টেক্সটাইল ও আইটি খাতে বিশেষ বাজার ব্যবস্থা তৈরি করা, এছাড়া প্রযুক্তি হস্তান্তর এবং সবুজ বিনিয়োগ, এই সমস্ত খাতে বিশেষ সম্পর্ক গড়ে তোলা বা বিশেষ বিনিয়োগের চিন্তা করতে পারে, বিনিয়োগ প্রত্যাশা করতে পারে। এই মুহূর্তে পাকিস্তান যে অবস্থানে আমেরিকার কাছে এবং উপসাগরীয় অঞ্চলে, তাতে পাকিস্তান এই সমস্ত সুযোগ সুবিধা চাইলে দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা কিন্তু এগুলো, এবং যা পাকিস্তানের জাতীয় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, পাকিস্তানের পক্ষে এগুলো পাওয়া সম্ভব। সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধানকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মাই ফ্রেন্ড, আমার বন্ধু হিসেবে সম্বোধন করে কথা বলেছেন, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধান, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সুইজারল্যান্ডের বৈঠকে ছিলেন। তার মানে পাকিস্তান কত গুরুত্ব দিয়েছে, এবং পাকিস্তানের কাদেরকে আমেরিকা বিশেষ করে বা কাতার, সৌদি আরব, তারা ওই বৈঠকে প্রত্যাশা করেছে, এর ভেতর দিয়ে কিন্তু বোঝা যায়। তার মানে এই মুহূর্তে পাকিস্তানকে কতটা বেশি গুরুত্ব দিচ্ছে সবাই জানে। অনেকে বলছে 2001 সালের 9/11-এর যে ঘটনা, আমেরিকার নিউ ইয়র্কে টুইন টাওয়ারে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলা, পেন্টাগনের উপর হামলা, ইত্যাদি ইত্যাদি, তারপরে আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযান, এবং সেই অভিযানে পাকিস্তান কিন্তু খুব কাছের দেশ হিসেবে আমেরিকার পাশে ছিল। এই মুহূর্তে ঠিক একইভাবে পাকিস্তান আমেরিকার খুব কাছে পাশে। পার্থক্যটা হচ্ছে সেই সময় একটা যুদ্ধ পরিস্থিতির ভেতরে, আর এখন ঠিক তার উল্টো শান্তি পরিস্থিতির ভেতরে। এখন পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় যে ভূমিকা রাখলো, তার মূল্য, তার অবদান 2001 সালের মূল্য অবদানের চেয়ে অনেক বেশি। সেক্ষেত্রে পাকিস্তান এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে বিশ্ব অঙ্গনে নিজের অর্থনীতি, নিজের কূটনীতি, নিজের রাজনীতি, নিজের স্থিতিশীলতা আরও অনেক বাড়াতে পারে। তবে পাকিস্তানের যত বিশেষজ্ঞ, অর্থনৈতিক বিশেষজ্ঞ, রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক বিশেষজ্ঞ, সবাই একই কথা বলছে। এই মুহূর্তে স্বল্পমেয়াদী কোনো লাভের দিকে না তাকিয়ে, স্বল্পমেয়াদী ঋণ বা বিনিয়োগের দিকে না তাকিয়ে দীর্ঘমেয়াদী লাভালাভের দিকে তাকানো উচিত, এবং সেইভাবেই পাকিস্তানকে পরিকল্পনা প্রণয়ন করা উচিত। একটা কথা বলি, 2001 সালে যখন পাকিস্তান আফগানিস্তান অভিযানের ক্ষেত্রে মার্কিন বাহিনীকে সহযোগিতা করেছে পাশে থেকে, তখনকার চেয়ে এখন আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এই পার্থক্যটা হচ্ছে একেবারে প্রতিবেশী
ইরানের সাথে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তার মানে ওই সময় 2001 সালে আফগানিস্তানের যুদ্ধ করার ক্ষেত্রে আমেরিকাকে সহযোগিতা দিয়ে আফগানিস্তানের শত্রুতে পরিণত হয়েছিল পাকিস্তান। আর এখন ইরানে যুদ্ধ বন্ধ বা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখে ইরানের বন্ধুত্বে, একেবারে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হলো পাকিস্তান। এবং তখন কিন্তু একা পাকিস্তান ছিল। এখন পাকিস্তানের পাশে সেই তুরস্ক থেকে শুরু করে তুরস্ক, সৌদি আরব, কাতার, ওমান, এ সমস্ত দেশের একচেটিয়া সমর্থন রয়েছে। সেক্ষেত্রে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের এই যে অবদান, এই অবদানকে বিশেষভাবে মূল্যায়ন করা হচ্ছে এবং এর প্রেক্ষাপটে অবধারিতভাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অনেক কিছু পাকিস্তানের জন্য বদলে যাচ্ছে। একই সাথে এই অঞ্চলের ভূ রাজনীতি এবং কৌশলগত সমীকরণ বদলে যাবে এবং সেটা ইতিবাচকভাবে এই অঞ্চলের প্রত্যেকটা দেশের জন্য কাজে লাগবে, এই বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান, তাতে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের এই ভূমিকা রাখার ক্ষেত্রে সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, এই প্রত্যেকটা দেশ একেবারে বিশেষভাবে সহযোগিতা করেছে। ফলে এই প্রত্যেকটা দেশ এই আঞ্চলিক ভূ রাজনীতির সমীকরণে যুক্ত থাকবে এবং প্রত্যেকের ইতিবাচক একটা সম্পর্ক গড়ে উঠবে, এমনটা আশা করার যথেষ্ট কারণ আছে। আমরা এমনিভাবে আশাবাদী হতে চাই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করব। তবে যাবার আগে আরেকটি তথ্য জানিয়ে রাখি। 22শে জুন সোমবার কাতারের এলএনজি প্ল্যান্ট রাস লাফানে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, তাতে 13 জন মারা গেছে, তার ভেতরে 12 জন ভারতীয় নাগরিক, আর 66 জন আহত হয়েছে, তার ভেতরে ভারতীয়, পাকিস্তানি, কেনিয়া, এমনকি বাংলাদেশের নাগরিকও রয়েছে। তো তারা সবাই এখন স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 13 জন মারা গেছে, 12 জন ভারতীয়, একজন কোন দেশের নাগরিক আমি তা জানতে পারিনি। আমি সর্বশেষ এই খবরটুকু আপনাদের সাথে শেয়ার করে এখনকার আলোচনা এখানেই শেষ করছি। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, পাকিস্তান যে অনন্য ভূমিকা রেখেছে এই যুদ্ধ অবসানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আঞ্চলিক রাজনীতিতে তার প্রভাব অনেক বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই প্রভাব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আঞ্চলিক সহমর্মিতা, আঞ্চলিক পর্যায়ে এই যে রাষ্ট্রগুলোর আন্তঃসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কতটা দৃঢ় বা জোরদার হতে পারে, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।